জুলাই ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে একটা ক্ষুব্ধ তরুণ প্রজন্মের আবির্ভাব ঘটেছে, যাদের চাওয়া পাওয়ার ফারাক অনেক বেশি। জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল বা ছাত্র দলের 5 নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, কিন্তু বিএনপির মুখ রক্ষা হচ্ছে না। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি সাধারণ ধারণা প্রচলিত আছে যে আগামীতে যদি একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। বিভিন্ন জরিপেও সেটা উঠে আসছে। বিশেষ করে আন্তর্জাতিক সংস্থা সানেম যে শেষ জরিপটি করলো, সেখানে আমরা দেখছি যে ভোটারের কাছে বিএনপি আগামী সরকার গঠনের জন্য এগিয়ে রয়েছে। কিন্তু বাস্তবে বিশেষ করে এই মুহূর্তে বিএনপির জন্য এই পথ পাড়ি দেওয়াটা কঠিন হয়ে উঠছে। বিশেষ করে পুরনো ঢাকায় যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল এবং সেখানে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের যে সম্পৃক্ততার খবর বের হলো, সেক্ষেত্রে কিন্তু ব্যাপক চাপে রয়েছে দলটি। আর এই ঘটনায় জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল বা ছাত্র দলের 5 নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, কিন্তু বিএনপির মুখ রক্ষা হচ্ছে না। বরং অভ্যুত্থানের পর সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় হামলা, খুন, দখল, অর্থ দাবি, আধিপত্য বিস্তারের সংঘাত, দলীয় পদ পদবি নিয়ে যে সকল ঘটনা সামনে আসছে, তাতে কিন্তু দলটির বিব্রত হওয়াই বাড়ছে কেবল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী জাতীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ সংস্কার, জুলাই ঘোষণাপত্র সহ কয়েকটি বিষয়ে যখন অন্য দলগুলোর সঙ্গে বিএনপির একটা মতবিরোধ চলছে, সেই সময়ে পুরনো ঢাকার এই হত্যাকাণ্ড বিএনপিকে রাজনৈতিকভাবে বেশ বেকায়দায় ফেলছে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রায় সব রাজনৈতিক দলকে আমরা দেখেছি যে এই ঘটনার নিন্দা জানান, এবং বিএনপি নিজেও এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে। বিএনপি দাবি করেছে এ পর্যন্ত জেলা, মহানগর, থানা, কেন্দ্র মিলে প্রায় 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে এখনো পর্যন্ত তারা সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, নানা অপকর্মের যে খবর তাদের কাছে আসছে তার উপর ভিত্তি করে। কিন্তু এই দাবি এবং তথাকথিত দলীয় শাস্তি দিয়ে বিএনপি তার দায় এড়াতে পারছে কি? দুষ্কৃতিকারীদের অপরাধের দায় দল নেবে না। বিএনপির নেতারা আগে কথা বলে এলেও এক শ্রেণীর নেতাকর্মীর বেপরোয়া কর্মকাণ্ড দলটির নিয়ন্ত্রণ করতে পারছে না। আর এই সকল কর্মকাণ্ডের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপালেও, অর্থাৎ আওয়ামী লীগের দীর্ঘ অপশাসন ও দুর্বৃত্তায়ন যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সেই দাবি তিনি করছেন এবং তিনি বলছেন যে এগুলো রেশ এখনো কাটানো যাচ্ছে না এবং সেজন্য নানা রকম মোটিভেশনাল প্রোগ্রাম এবং শুদ্ধি অভিযানের মাসালা তিনি দিচ্ছেন বটে। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন এসেই যায়, এত বহিষ্কার, অব্যাহতি, পদাবনতি এবং কমিটি বাতিল করার মতো কঠোর ব্যবস্থা নিয়েও কেন নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপি? বিএনপির ঘনিষ্ঠ বিশ্লেষকরা মনে করেন, কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত দলের বড় একটি অংশ রাতারাতি টাকা বানানোর ধান্দায় অস্থির হয়ে পড়েছেন। বিগত শাসনামলের সীমাহীন দুর্নীতি ও লুটপাট থেকে অনেকেই উৎসাহী, তাই যার যেখানে প্রভাব আছে সে সেখানে অবৈধ অর্থের জন্য ঝাঁপিয়ে পড়ছে। এই জন্য এলাকায় আধিপত্য বিস্তার, দখল, চাঁদাবাজি, ঠিকাদার নিয়ন্ত্রণ, এমনকি আরও নানা কর্মকাণ্ড চলছে। যেখানে এসব কাজে বাধা আসছে সেখানেই অঘটন ঘটছে এবং ঘটনাক্রমে কিছু কিছু প্রকাশ্য পাচ্ছে। তবে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য দেখা যাচ্ছে বিএনপি নেতাদের। যেমন অনেকেই বলছেন যে যেসব এলাকায় দলের ভালো নেতৃত্ব নেই, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে অস্পষ্টতা রয়েছে, সেসব এলাকায় নেতাকর্মীরা বেশি বেপরোয়া। কারণ ওইসব এলাকায় মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতার মধ্যে প্রতিযোগিতা রয়েছে। তারা দল ভারী করতে যাচাই বাছাই না করেই অনেকেই দলে ভেড়াচ্ছেন। এটা গেল দলীয় বিশৃঙ্খলার দিক। এগুলো ছাড়াও কিন্তু বিএনপির সামনে আরও বেশ কয়েকটি প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে এই মুহূর্তে বিএনপির জনপ্রিয়তার চাপ বা ফাঁকা সংকট রয়েছে। এটা যদি একটু ভেঙে বলি, সেক্ষেত্রে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পর বিএনপি এখন দেশের প্রধান বিকল্প রাজনৈতিক শক্তি। এই জনপ্রিয়তাই দলটির জন্য একটি বড় সংকট তৈরি করেছে। রাজনৈতিক তাত্ত্বিক আর্নেস্তো লাক্লাউয়ের ধারণা অনুযায়ী বিএনপি একটি ফাঁকা সংকেতবাদী চিহ্ন, অর্থাৎ এমটি সিগনিফায়ারে পরিণত হয়েছে। এর অর্থ হলো সমাজের বিভিন্ন অসন্তুষ্ট গোষ্ঠী
সে ব্যবসায়ী, ছাত্র, ইসলামপন্থী বা সাধারণ মানুষ যেই হোক না কেন, প্রত্যেকেই নিজেদের আশা আকাঙ্ক্ষা বিএনপির উপর আরোপ করছেন। এই বিপুল প্রত্যাশার চাপ সামলানো অত্যন্ত কঠিন। এর ফলে দলের যে কোনো স্তরের নেতাকর্মীর সামান্যতম বিচ্যুতি বা অপরাধের দায় পুরো দলের উপর পড়ছে। পূর্ণ ঢাকায় লালচাঁদ হত্যাকাণ্ড এবং এতে বিএনপির অঙ্গ সংগঠনের কর্মীদের সম্পৃক্ততা এর সাম্প্রতিকতম উদাহরণ। দলটি হাজার হাজার কর্মীকে বহিষ্কার করেও ভাবমূর্তির সংকট কাটাতে পারছে না, কারণ বিরোধী পক্ষ এই ঘটনাগুলোকে বিএনপির সামগ্রিক চরিত্র হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে। 2014 সাল থেকে ক্রেডিবল নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে বিএনপির একটা বড় কাঠামোগত দুর্বলতা তৈরি হয়েছে। দলের কোনো নেতার জনসমর্থন কতটুকু তা যাচাই করার কোনো ব্যবস্থা এই মুহূর্তে বিএনপির হাতে নেই। এর ফলে দলের ভেতরে অসংখ্য ছোট ছোট ক্ষমতার ব্লক তৈরি হয়েছে, যেখানে নেতারা ব্যক্তিগত আনুগত্যের ভিত্তিতে নিজেদের প্রভাব বিস্তার করছেন। আমরা দেখছি যে কেন্দ্রীয় নেতৃত্ব যেটি রয়েছে তারাও কোনো ধরনের তথ্য উপাত্ত ছাড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে, যা দলকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে এবং আভ্যন্তরীণ কোন্দল বাড়ছে। আর এই দুর্বলতা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ খুব ভালোভাবে জানে এবং নির্বাচন পিছিয়ে দিয়ে এই সংকটকে আরও ঘনীভূত করার চেষ্টা করতে পারে, যেটা আমরা এই মুহূর্তে এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্যে খুঁজে পাচ্ছি। আমরা যদি আরেকটি পয়েন্টের দিকে নজর দিই, সেটি হচ্ছে সংস্কার প্রস্তাবের চাপ। ক্ষমতায় যাওয়ার সবচেয়ে সম্ভাব্য দল হিসেবে বিএনপিকে যে কোনো সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দিকটি মাথায় রেখে কাজ করতে হচ্ছে। একটি কার্যকর সরকার পরিচালনার জন্য তাদের বাস্তববাদী হতে হচ্ছে। অন্যদিকে জামায়াত ইসলামী, এবি পার্টি বা চরমোনাই পীরের দলের মতো দলগুলো, যারা নিকট ভবিষ্যতে সরকার গঠনের আশাই করছে না, তারা অনেক রেডিক্যাল সংস্কারের দাবি তুলতে পারছে। এর ফলে তারা রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থেকে বিএনপিকে চাপ দিচ্ছে এবং বিএনপি যদি তাদের সব দাবি না মানে, তবে তারা নির্বাচন বয়কট বা প্রতিহতের হুমকি দিয়ে বিএনপিকে ব্ল্যাকমেইল করার সুযোগ পাচ্ছে। ফলে ছাড় দেওয়ার ক্ষেত্রে বিএনপিকেই এগিয়ে আসতে হচ্ছে। এবং আরেকটা জিনিস যদি আমরা দেখি, যে বিএনপি 2006 সালের পর থেকে ক্ষমতার বাইরে রয়েছে, যা প্রায় 2 দশকের কাছাকাছি। এই দীর্ঘ সময় দেশ শাসনের বাস্তবতা, প্রশাসনিক কাঠামো, বৈশ্বিক প্রেক্ষাপটের একটা বড় পরিবর্তন ঘটে গেছে। ফলে দেশ পরিচালনার জন্য যে প্রায়োগিক অভিজ্ঞতা বা গভর্নিং মেমোরির প্রয়োজন, তা বিএনপির নতুন প্রজন্মের নেতাদের মধ্যে তৈরি হয়নি। এই অভিজ্ঞতা ছাড়া একটা নতুন সরকার গঠন করলে তা কাঠামোগতভাবে দুর্বল হতে বাধ্য এবং তাদের সফল হওয়ার সম্ভাবনাও চ্যালেঞ্জের মুখে পড়ে। জুলাই ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে একটা ক্ষুব্ধ তরুণ প্রজন্মের আবির্ভাব ঘটেছে, যাদের চাওয়া পাওয়ার ফারাক অনেক বেশি। বিএনপি ক্ষমতায় এলে এই তরুণদের আকাশ ছোঁয়া প্রত্যাশার চাপ সরাসরি তাদের উপর পড়বে। একই সাথে দলের তৃণমূল পর্যায়ে এক শ্রেণীর নেতাকর্মীরা বেপরোয়া কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমরা দেখছি যে তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন এবং গণহারে বহিষ্কারের ঘটনাও ঘটছে, কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এর কারণ হলো দীর্ঘদিনের রাজনৈতিক অবদমন এবং আওয়ামী লীগ আমলের দুর্বৃত্তায়নের সংস্কৃতি সমাজের গভীরে প্রথিত হয়ে আছে। বিএনপি ক্ষমতায় এলে একদিকে জামাত ও ইসলামপন্থীদের মাঠের ও অনলাইন শক্তি এবং অন্যদিকে আওয়ামী লীগের আন্তর্জাতিক চাপ এবং তার সাথে এই অভ্যন্তরীণ দুর্বৃত্তায়ন ও তরুণদের প্রত্যাশার চাপ, এই ত্রিমুখী সংকটে পড়তে পারে বিএনপি। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে বহিষ্কার প্রথা আর কার্যকর নয়, বরং পেশাদার অভ্যন্তরীণ তদন্ত ব্যবস্থা তরুণ ও মেধাবীদের নেতৃত্বে আনতে হবে। ছাত্রদলকে পুরোপুরি তল্পিবাহক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি শুধু এই মুহূর্তে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গেই লড়ছে না, লড়ছে নিজের অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা, নেতাকর্মীদের নিয়ন্ত্রণহীনতা এবং জনগণের আকাশ ছোঁয়া প্রত্যাশার সঙ্গে। পুরান ঢাকার হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো প্রমাণ করে তৃণমূলের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে না পারলে বিএনপির 16 বছরের ত্যাগ এবং সংগ্রাম ম্লান হয়ে যেতে পারে। আগামী দিনে দেশ শাসনের সুযোগ পেলেও সেই শাসন কতটা কার্যকর হবে তা নির্ভর করবে দলটি এখন কতটা সাহসিকতার সাথে নিজেদের আধুনিকায়ন ও শুদ্ধি অভিযান পরিচালনা করতে পারেন তার উপর। প্রশ্ন হলো, এই কঠিন আত্মশুদ্ধির জন্য এই মুহূর্তের বিএনপি কতটা প্রস্তুত? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।